নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আবার আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। আজকে BHIC 106 এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছি এবং যে দুটো ইউনিটে এই অর্থনৈতিক বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটি হলো ইউনিট 5 এবং 6। আপনারা যদি আপনাদের বইটি খোলেন তাহলে দেখবেন এই ইউনিট 5-6 এ এই অর্থনৈতিক ট্রেন্ডের বিষয়ে বা অভিমুখের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে ইতিহাসের মধ্যে এই অর্থনীতির শুষ্ক বিষয়গুলি কি কারণে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কি আছে। এক্ষেত্রে একটি বিষয়ে আগেও আলোচনা করেছি, এখন আবার আমি বলছি, অর্থনীতিকে বাদ দিয়ে ইতিহাস অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? এই যে আমরা এত পৃথিবীর সমস্ত সারা পৃথিবীর সভ্যতা সম্পর্কে পড়েছি, আমরা রাজবংশ পড়েছি, রাজাদের কোন কোন রাজা রাজত্ব করেছিল এবং অনেক উপজাতিদের কথাও আমরা আমাদের এই বিভিন্ন ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষে আমরা উল্লেখ করেছি এবং সেটা উল্লেখ করতে গিয়ে আপনারা একটি বিষয় দেখেছেন যে যেই সাম্রাজ্য বা যেই রাজা সম্রাট অর্থনৈতিকভাবে স্থিতিশীল, সেই স্থিতিশীলতাই তার সাম্রাজ্যকে এবং সেই জাতিকে দীর্ঘদিন পৃথিবীর ইতিহাসে টিকিয়ে রাখতে সাহায্য করে। আপনারা দেখুন, একটা সরকার যখন সাংঘাতিক অর্থনৈতিক একটা বিপর্যয়ের সম্মুখীন হয় তখন কি হয়? অর্থনৈতিক এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা, সরকারি কোষাগারে কোনো অর্থ নেই, সে কোনো মানুষের উপকার করতে পারছে না, কোনো তার যে সমস্ত তার যে বিভিন্ন যারা তার যে কর্মী তাদেরকে অর্থ টাকা পয়সা দিতে পারছে না, সেক্ষেত্রে কি হবে? একটা অচল অবস্থা তৈরি হবে। সুতরাং রাজনীতি বলুন, ইতিহাস বলুন, সব কিছু কিন্তু ওই একটি পিলার, অর্থাৎ ইতিহাসের অনেকগুলি পিলার আছে, তার মধ্যে ওই একটি পিলার অর্থাৎ অর্থনীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিঃসন্দেহে রাজার যে দক্ষতা, তার যে বুদ্ধিমত্তা, অত্যন্ত তার যে প্রশাসনিক ক্ষমতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু যেই রাজা প্রশাসনিকভাবে দক্ষ হবে তিনি কিন্তু তার অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখতে পারবেন। তাহলে ইউরোপে 1500 থেকে 1900 শতক পর্যন্ত এবং কিছুটা আরো বিস্তৃত করে 20 শতক, এই সময়কালে ইউরোপের অর্থনৈতিক যে অবস্থান, তার যে মুখ্য বিষয়গুলি কি ছিল। এর আগে আমরা পড়েছি যে কিভাবে ফিউডালিজম বা সামন্ততন্ত্র থেকে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনই পুঁজিবাদের জন্ম দিচ্ছে। এই বিষয়টি আমাদের জানা আছে এবং আমরা এটাও পড়েছি যে সেই সামন্ততন্ত্রের সময় একটা
মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা ছিল, যেখানে অর্থনীতি, সমাজ সীমাবদ্ধ ছিল। কিন্তু ধীরে ধীরে যখন তার ট্রান্সফরমেশন বা বিবর্তন ঘটে, তখন কি হয়, একটা মুক্ত পরিবেশের সৃষ্টি হয় এবং সমাজে অর্থনীতির ক্ষেত্রে জোয়ার আসে, পুঁজিবাদের উদ্ভব হয়। তো এই ক্ষেত্রে আমরা আবার মনে করব সেই রেনেসাঁর কথা। এই রেনেসাঁ বা নবজাগরণ অর্থনীতিকেও প্রভাবিত করেছিল, কারণ রেনেসাঁর ফলেই কিন্তু বিভিন্ন ভৌগোলিক অভিযান শুরু হয়েছিল, যা পরবর্তীকালে উপনিবেশবাদের জন্ম দেয়। এবং এই যে বিভিন্ন জায়গায় যে জলপথে যোগাযোগ ব্যবস্থা সূচিত হয়, এক জায়গার সঙ্গে আরেক জায়গার অর্থনৈতিক আদান প্রদান শুরু হয়, তার ফলে এই যে পৃথিবী ব্যাপী একটা বাজার তৈরি হয়েছিল এবং সেই শ্রমিক কাজ করত। যেখানে শ্রমিকের অভাব ঘটত, সেখানে আফ্রিকা থেকে, আমেরিকা থেকে ক্রীতদাস নিয়ে এসে সেই অভাবকে পূর্ণ করা হতো। আর এই যে সামন্ততন্ত্রের পরবর্তী পর্যায়ে আমরা কি দেখছি, যে পুঁজিবাদের সূচনার দিকে যখনই একটু একটু করে এই ধরনের অর্থনৈতিক আদান প্রদান লেনদেন শুরু হচ্ছে, তখন একটা সেই জায়গাকে, সেই আদান প্রদানকে কেন্দ্র করে কিছু মানুষের বসতি তৈরি হচ্ছে, সেখানে বাজার তৈরি হচ্ছে এবং এই বসতি বাজারকে কেন্দ্র করেই কিন্তু ধীরে ধীরে নগরের রূপান্তর হচ্ছে। আস্তে আস্তে নগর ছড়িয়ে পড়ছে এবং এই নগর যখন শুরু হলো, উৎপত্তি হলো, তখন ওই সামন্ততন্ত্রের নিষ্পেষণে যারা এতদিন পর্যন্ত যাদের নাভিশ্বাস ছিল, তারা তখন ওই নগরে পালিয়ে এলো। এবং যখনই, আমি আগেও এটা উল্লেখ করেছি, যখনই নগর হলো এবং পুঁজিবাদের জন্ম হলো ধীরে ধীরে, তখন সেই নগরে ছোট ছোট কলকারখানা তৈরি হলো। তারা হলো শ্রমিক শ্রেণী এবং সেই কলকারখানার যারা মালিক, তাদেরকে বলা হচ্ছে মালিক পক্ষ বা ফ্যাক্টরি ওনার। মানে এইভাবে সমাজটা, যে ফিউডালিজমের সময় যে সমাজ, যে সামন্ত প্রভু এবং বাবুস্বামী এবং ভূমি দাসে বিভক্ত ছিল, সেটা এখন ফ্যাক্টরি ওনার আর শ্রমিকে বিভক্ত হয়ে গেল। দেখুন কিভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে অর্থনীতির এক একটা মুখ তৈরি হচ্ছে এবং যখনই, অর্থাৎ এক একটা চ্যানেল তৈরি হচ্ছে, এই চ্যানেল গুলোকে বলা হচ্ছে অভিমুখ। এবং সেই চ্যানেলের পথে চলতে চলতে কখনো সে তার আগের ধারাবাহিকতা বজায় রাখছে, কখনো তার পরিবর্তন আসছে এবং কখনো তার বিবর্তন, একেবারে সম্পূর্ণ আগের থেকে পুরো নিজেকে পরিবর্তন করে তার বিবর্তন করছে। কিন্তু যদি বিবর্তনের কথা আপনারা চিন্তা করেন, তাহলে সেই বিবর্তন তো শুরু হয়েছিল সেই একটা কোনো একটা উৎস থেকে। যে ধারাবাহিকতা যেটা শুরু হয়েছিল, যে অর্থনৈতিক পরিবর্তন, যে অর্থনৈতিক অগ্রগতি শুরু হয়েছিল, সেই অগ্রগতির পথে চলতে চলতে একটু একটু পরিবর্তন করছে, আরো উন্নত করছে
তখনই তো বিবর্তন আসছে। তাহলে আমরা এই আলোচনাটা কেন করব? কারণ এই যে আমাদের এই পর্যায়ে অর্থাৎ 1400 থেকে 1900 এই সময়কালে রাজনৈতিক সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিবর্তন একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। কারণ এই যে ভৌগোলিক অভিযানগুলো হয়েছে, এই যে বাণিজ্য হয়েছে, কৃষি কাজ হয়েছে, প্রত্যেকটি কিন্তু রাজনীতিকে প্রভাবিত করেছে, সমাজকে প্রভাবিত করেছে, আবার ধর্মীয় ও সাংস্কৃতিক যে প্রেক্ষাপট তাকেও পরিবর্তন করেছে, তাকেও প্রভাবিত করেছে। কারণ এইভাবে একটার সঙ্গে যখন আরেকটা সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে, তখন আর একটিকে বাদ দিয়ে কিন্তু আরেকটি চলতে পারছে না। একজন মানুষ বা একটা দেশ, এই যে আজকে আমরা বলি উন্নত দেশ হিসাবে আমরা আমেরিকার নাম করি, আমরা রাশিয়ার নাম করি, আর ভারতকে আমরা উন্নয়নশীল ভারত এবং আরো অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলিকে ধরা হয় যে এখনো তারা উন্নয়নশীল। তাহলে উন্নত আর উন্নয়নশীল এই দুটোর মধ্যে তফাৎ কি? উন্নত হচ্ছে সেই অর্থনীতির যে অভিমুখ বা ধারা, তাকে সেই পথে চলতে চলতে এই দেশ বা জাতি তারা নিজেদেরকে এতখানি বিবর্তিত করে নিয়েছিল যে একসময় তারা উন্নতির শীর্ষে পৌঁছেছে। তাহলে এটা সম্পূর্ণ বিবর্তন। কিন্তু উন্নয়নশীল দেশগুলি তারা এখনো সেই প্রসেসে, তাদের মধ্যে কিন্তু সেই পরিবর্তনের যে প্রসেসটা, সেই প্রসেসটা এখনো তাদের মধ্যে সক্রিয় আছে এবং এই প্রসেসের মধ্যে দিয়ে চলতে চলতে তারা নিজেদের যে উৎকর্ষকে আরো বৃদ্ধি করে একসময় হয়তো তারাও উন্নত দেশে পরিণত হয়ে যাবে। সুতরাং অর্থনীতিকে বাদ দিয়ে এই সময়ে পশ্চিম ইউরোপ কিভাবে সেই সময়, অর্থাৎ আমরা যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু এখনকার আমেরিকা তখনকার আমেরিকা ছিল না। কারণ আমরা এই ভৌগোলিক অভিযানের কথা বলতে গিয়ে আমরা কলম্বাসের কথা বলেছি, আমরা ভাস্কো দা গামার কথা বলেছি। তাহলে এই ভৌগোলিক যারা যারা অভিযাত্রী, তারা তখন সবে নতুন নতুন জায়গা, দ্বীপ পুঞ্জ আবিষ্কার করছে এবং তাদের যে শাসকরা তার সহায়তায় সেখানে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করছে। এবং আমি আমার লাস্ট ক্লাসে বলেছিলাম যে অভিযাত্রীদের পৃষ্ঠপোষকতা করত সরকার। তাহলে নতুন দ্বীপপুঞ্জকে যখন উপনিবেশ স্থাপিত হলো, তখন কি হলো? সেখানকার যে সমস্ত আসবাবপত্র, পণ্য দ্রব্য, সেখানকার অর্থনীতি, সেখানকার ধর্ম, সংস্কৃতি সব ধীরে ধীরে একটু একটু করে তারা কুক্ষিগত করলো এবং এর ফলে সেই যে অঞ্চলটা যেটা আদিতে কি ছিল সেটা একসময় হারিয়ে গেল এবং যে ঔপনিবেশিক শাসকরা সেই অঞ্চলে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করলো, তারা সম্পূর্ণভাবে সেই দেশটিকে, সেই অঞ্চলটিকে বিবর্তিত করলো। এইভাবেই কিন্তু সারা পৃথিবীতে একসময় উপনিবেশ স্থাপিত হয়েছে
এবং সেই উপনিবেশগুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ওলন্দাজ, ইংল্যান্ড এরা প্রত্যেকে তারা প্রতিযোগিতায় সামিল হয়েছিল। এই প্রতিযোগিতা করতে করতে কেউ হয়তো সেই প্রতিযোগিতার আসর থেকে সরে গিয়েছে, যে ইংল্যান্ড যে ব্রিটিশ সাম্রাজ্য টিকেছিল তারাই সে বিবর্তনটাকে আরো এগিয়ে নিয়ে গেল এবং তাহলে একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই ইকোনমিক ট্রেন্ডের ক্ষেত্রে, বিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনে প্ল্যান্টেশন ইকোনমি অর্থাৎ চাষ আবাদ বাণিজ্য যেমন এই সময় অত্যন্ত জরুরি একটা বিষয় ছিল, ঠিক একইভাবেই প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি কাজের মাধ্যমে কত সঞ্চয় হচ্ছে, ঔপনিবেশিক শক্তির ক্ষেত্রে কি আমদানি তাদের হচ্ছে এবং সেই উপনিবেশের যে সমস্ত কৃষিজাত দ্রব্য, সেই কৃষিজাত দ্রব্যকে তারা পৃথিবীর বাজারে কিভাবে ছড়িয়ে দিচ্ছে, কিভাবে প্রযুক্তিকে আরো উন্নত করে এই ঔপনিবেশিক শক্তি সেই উপনিবেশগুলিতে যে সমস্ত জমি ছিল সেই জমিগুলিকে চাষের উপযোগী করে নতুন নতুন ফসল তৈরি করতে শুরু করল। এটাও কিন্তু অর্থনীতির একটা বিরাট অভিমুখ। তাহলে উপনিবেশ স্থাপনের পর যেমন সেখানকার বাণিজ্য, সেখানকার সংস্কৃতিকে যেমন কুক্ষিগত করা হলো, তেমনি সেখানকার অর্থনীতিকে, সাধারণ মানুষ জীবনকেও তারা কুক্ষিগত করল। অর্থাৎ সম্পূর্ণভাবে তারা সেই নতুন যে জগৎটা যেটা তারা আবিষ্কার করেছে সেটা তাদের অধীনস্থ করে ফেলল এবং তারা আরো বেশি করে কৃষিকাজে আরো বেশি করে তারা শ্রমিক লাগাতে লাগলো এবং এই শ্রমিকে সেই দেশের শ্রমিকে যখন তাদের সেটা কুলাতো না তখন তারা অন্য জায়গা থেকে তারা কি করতো, তারা নিয়ে আসতো হচ্ছে কৃতদাসদের এবং কৃতদাসদের নির্মম অত্যাচার করে তাদেরকে দিয়ে জোর করে বেশি করে তাদেরকে দিয়ে শ্রম করাতো, কাজ করাতো। মানে এই প্ল্যান্টেশন ইকোনমির সঙ্গে কিন্তু এই কৃতদাস বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ একটা অভিমুখ হয়ে রয়েছে সেই সময়ে অর্থনীতি। আপনারা নিশ্চয়ই আঙ্কেল টমস কেবিন পড়েছেন, তো সেখানে একটা ছবি তুলে দেওয়া আছে, যে গল্প যে কাহিনী সেটা একটা ছবির মতন যে কি নির্মম ভাবে অত্যাচারিত হতো সেই সময় আফ্রিকার যে সমস্ত কৃতদাসরা। শুধু আফ্রিকা নয়, আমেরিকা থেকেও এই সব কৃতদাসকে সংগ্রহ করত, করে পশ্চিম ইউরোপের বিভিন্ন বাজারে তাদের ছড়িয়ে দেওয়া হতো, যেখানে যে লেবার বা কাজের যে শ্রমিক তাদের ঘাটতি রয়েছে। এর আগের দিন আমি এটাও বলেছিলাম যে ভয়াবহ যে মহামারী সেই কারণে অনেক যে শ্রমিক কমে গিয়েছিল এবং সেইটাকে পূরণ করার জন্য এরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠেছিল এই সব মালিকেরা। সেই সময় ছিল ভূস্বামীরা এবং তারপরে যে প্ল্যান্টেশন অর্থাৎ এই বিরাট বিরাট আবাদ
যেগুলো করতো, যে ফার্মগুলো, সেই ফার্মের যে মালিকরা, তারা আরো নতুন নতুন লোক জোগাড় করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল, এবং এর থেকেই কিন্তু ক্রীতদাসের প্রয়োজন অনুভূত হয়। তাহলে এতক্ষণ ধরে কিন্তু আমি মোটামুটি ভাবে যে এই সেই সময়ে যে অর্থনৈতিক ট্রেন্ডটা কিরকম ছিল তার একটা সিনপসিস আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এই যে শিরোনামের মধ্য দিয়ে। এবার আমি মূল আলোচনায় প্রবেশ করব। তাহলে কি আমরা কি দেখছি এই ইউনিটের প্রতিপাদ্য বিষয়, যে সামন্ততন্ত্রে এতক্ষণ যা আলোচনা করলাম, সামন্ততন্ত্রের যুগ থেকে আধুনিক পুঁজিবাদের যুগে যে মধ্যবর্তী পর্যায়টা, তার অর্থনৈতিক অগ্রগতি কেমন ছিল, এবং পঞ্চদশ শতক থেকেই এই রূপান্তরটা একটু একটু করে শুরু হয়, যেটা প্রায় 19 শতক পর্যন্ত চলেছিল এবং কোনো কোনো ক্ষেত্রে 20 শতক পর্যন্ত। আর এই যে অর্থনৈতিক প্রক্রিয়াটি, এই সম্পর্কে বিভিন্ন যে ঐতিহাসিক অ্যানালিস্ট, তারা এটাকে নিয়ে তাদের ঐতিহাসিক পুস্তক লিখেছেন। এবং এর আগে আমরা পড়তে গিয়ে যে সামন্ততন্ত্রের যে ট্রান্সফরমেশন, সেখানে পড়তে গিয়ে আমরা লাদুরি, আমরা ব্রদেল, অনেকের নাম পেয়েছি, মাইকেল পোস্টাল, এদের অনেকের নাম আমরা পেয়েছি। তো সেই সমস্ত ঐতিহাসিকরা এই অর্থনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও বিভিন্ন কথা লিখে গেছেন, এবং তারা তাদের দৃষ্টিকোণ থেকে সেই যুগে যে এই অর্থনৈতিক প্রক্রিয়াকে আলোচনা করেছেন। এবং পরিশেষে রয়েছে যে প্ল্যান্টেশন বা চাষাবাদ এবং ক্রীতদাস বাণিজ্য। আর এই যে অর্থনৈতিক রূপান্তর হচ্ছে, যে আমি এতক্ষণ বললাম না যে অর্থনীতি, সমাজ, রাজনীতি, ধর্ম সব একে অপরের সঙ্গে যুক্ত। তাই যদি হয় তাহলে এই রূপান্তরের সঙ্গে জনসংখ্যা তত্ত্ব, বাজার তত্ত্ব, বাণিজ্য, রাজনৈতিক পালাবদল সব কিছুরই কিন্তু একটা গভীর যোগসূত্র আছে। কারণ জনসংখ্যা তত্ত্বটা কেন গুরুত্বপূর্ণ না, জনসংখ্যা তত্ত্বটা এই কারণে গুরুত্বপূর্ণ যে একটা যে যখনই এই ধরনের একটা অর্থনৈতিক প্রক্রিয়া চলে, তো সেই অর্থনৈতিক প্রক্রিয়াতে মানুষের অর্থাৎ শ্রমিকের প্রয়োজন হয় এবং তার বাজারের প্রয়োজন হয়। তাহলে যদি মানুষের সংখ্যা কম থাকে তাহলে চাহিদা কি করে বাড়বে, এবং চাহিদা যদি না থাকে তাহলে সেই যে উৎপাদিত দ্রব্যগুলো সেগুলো ক্রয় কে করবে। এবং এইখানেই কিন্তু আসল অর্থনৈতিক পরিবর্তনের যে অভিমুখটা লুকিয়ে আছে। এই যে চাহিদা, অর্থাৎ এই উৎপাদিত দ্রব্যগুলো কারা কিনবে, মানুষ কিনবে, বাজারে কারা আসে, মানুষ আসে। তাহলে সেখানে জনসংখ্যা যদি কম থাকে, এবং এই বাজার তৈরির মূল কারণই তৈরিটাই কিন্তু ঔপনিবেশিক বাদের পেছনে একটা মূল কারণ হিসাবে যুক্ত ছিল। তাহলে এই জনসংখ্যা তত্ত্বের সঙ্গে বাজার তত্ত্বের একটা বিরাট ভূমিকা রয়েছে। বাজার না তৈরি হলে, জনসংখ্যা যদি সেরকম না থাকে, চাহিদা না থাকে, তাহলে অর্থনৈতিক চাহিদা থাকবে না, অর্থনীতির রূপান্তরটাও সেইভাবে ঘটবে না। পাশাপাশি বাণিজ্য, এই যে ভৌগোলিক অভিযানের সঙ্গে সঙ্গে পরে আমরা দেখেছি একের পর এক জলপথে বাণিজ্য শুরু হয়ে গেছে। শুধু জলপথে নয়, পরবর্তী পর্যায়ে আমরা স্থলপথেও বাণিজ্য দেখেছি। তাহলে এই ঔপনিবেশিক বাদের কিন্তু মূল হচ্ছে জলপথে বাণিজ্য। তাহলে স্থান, যে কালের যে বাউন্ডারি, অর্থাৎ রাজনীতির যে বাউন্ডারি, একটা রাজ্য, একটা সাম্রাজ্য,
তার বাউন্ডারিকে অতিক্রম করে যখন এই বণিকরা বিভিন্ন দেশের বাজারে ছড়িয়ে পড়ছে, তখনই সৃষ্টি হচ্ছে একটা মহাদেশীয় বাণিজ্য। আর এই বাণিজ্য সঙ্গে আরেকটি বিষয়ের যোগ আছে, সেটা হচ্ছে রাজনৈতিক পালাবদল। অর্থাৎ বণিকরা যখন বাণিজ্য করবে, তখন যদি সেখানকার রাজার বা রাজনৈতিক যে লিডাররা তাদের সাহায্য যদি না পায়, তবে কি তারা তাদের বাণিজ্যটা সঠিকভাবে করতে পারবে না। আমরা যদি এখানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলি, যদি মুঘলরা তাদেরকে এখানে বাণিজ্য করার সুযোগ না দিত, তাহলে কি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি এইভাবে বিভিন্ন জায়গায় তার ফ্যাক্টরি তৈরি করতে পারত? এবং পরবর্তীকালে যে বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে দেখা দিয়েছিল, তার পেছনেও কিন্তু এই রাজনৈতিক সমর্থন। কখনো এই রাজনৈতিক পালা বদলে হয়তো বাণিজ্যের কিছু অদল বদল ঘটে, কখনো তার কিছুটা উত্থান ঘটে, কখনো তার কিছুটা পতন ঘটে, কিন্তু বাণিজ্য কিন্তু চলতেই থাকে। তাহলে আর যদি রাজনৈতিক যে সেখানকার সরকার যদি তাকে না অনুমতি দেয়, তবে সেখানকার পাট গুটিয়ে তাকে রাজনৈতিক পালাবদল সব কিছুর কিন্তু একটা সম্পর্ক রয়েছে এই অর্থনীতির সঙ্গে। এবং এই যে স্থানীয় অর্থনীতি, এটা পরিণত হলো জাতীয় অর্থনীতিতে, ন্যাশনাল ইকোনমিতে। কিভাবে না, যখন বড় বড় রাষ্ট্র তৈরি হচ্ছে, একটা ছোট একটা রাজ্য যখন অনেকগুলো রাজ্যকে নিয়ে একটা জাতীয় রাষ্ট্র তৈরি করছে, নেশন স্টেট, তখন সেটা জাতীয় অর্থনীতি, তখন সেই অর্থনৈতিক প্রক্রিয়াটা জাতীয় অর্থনীতির প্রক্রিয়া চলে যাচ্ছে। অর্থাৎ তার ব্যাপ্তিটা আরো বাড়ছে। মরিস ডব, ঐতিহাসিক মরিস ডব মনে করেন, তাহলে এই যে ব্যাপ্তিটা বাড়ছে, এই ব্যাপ্তিটা বাড়তে বাড়তেই এক সময় পুঁজিবাদের জন্ম হচ্ছে। মরিস ডব বলছেন যে এই পুঁজিবাদের উদ্ভবের পেছনেও কিন্তু ধর্মের একটা যোগ ছিল। অর্থাৎ প্রোটেস্ট্যান্ট এথিক্স, মূল্যবোধ, যে প্রতিবাদী মানসিকতা, এবং এই যে প্রোটেস্ট্যান্টিজম, সেই প্রোটেস্ট্যান্টিজম তারা কি করেছিল, তারা ক্যাথলিক যে চার্চ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং এই বিদ্রোহকে পেছন থেকে সমর্থন করেছিলেন অনেক সম্রাটরা, ইউরোপের অনেক সম্রাটরা নেশন স্টেটে, কারণ তারা আরো বেশি অধিকার চায় এবং এই অধিকার তাদের কিছুতেই আসছিল না, কারণ ওই চার্চ তাদের এই অধিকারে বাধা সৃষ্টি করছিল। তার জন্যই তারা এই প্রোটেস্ট্যান্ট ধর্মকে সমর্থন করে। এবং আস্তে আস্তে কি হলো, যত এই প্রোটেস্ট্যান্ট এথিক্সের গুরুত্ব বাড়তে থাকায় পুঁজিবাদের উদ্ভব হলো। অর্থাৎ আরো বাণিজ্য, যত বাণিজ্য করবে তত রাজকোষে টাকা আসবে, এবং রাজা সেই কারণেই এই বাণিজ্যকে আরো উৎসাহিত করল। খালি বোঝা যাচ্ছে যে মরিস ডবের এই কথাটার কি অর্থ। আর কি, ভূপ্রকৃতিরও একটা বিরাট ভূমিকা আছে এই অর্থনৈতিক অভিমুখের পরিবর্তনের পেছনে। কারণ বেশিরভাগ বাণিজ্য তখন জলপথে হতো, কাজেই, এবং এই যে আমরা যদি পশ্চিম ইউরোপের কথা ধরি, যে তিন দিকে সমুদ্র, আর কি যেটা সুবিধা, যদি সমুদ্রের তটরেখা
যদি ভাঙা হয় এবং সেখানে সেটা কিন্তু, এবং যেমন নদীর ক্ষেত্রে, নদী যদি অতিরিক্ত খরস্রোতা হয় তবে কিন্তু সেখানে বণিকরা তাদের বাণিজ্য তরি নিয়ে যাওয়াটা তাদের পক্ষে একটুখানি সমস্যা বহুল হয়ে যায়, কারণ এখানে পদে পদে বিপদ। ঠিক একইভাবে সমুদ্রের তটরেখা যদি বিস্তৃত হয় তবে তা জলপথে বাণিজ্য, জাহাজে করে যে বাণিজ্য করতো তারা, সেই জাহাজে বাণিজ্যের ক্ষেত্রে তাদের পক্ষে সুবিধা হয়। এবং এই যে বিস্তৃত তটরেখা এবং সমুদ্রের উপস্থিতি, তাহলে সমুদ্রের উপস্থিতি এবং সমুদ্রের বিস্তৃত তটরেখা দুই কিন্তু এই জলপথে বাণিজ্যকে উৎসাহিত করেছিল। এবং তার সঙ্গে তাহলে একটু আগে রাজনীতির কথা বললাম, সংস্কৃতির কথা বললাম, তাহলে এই যে জার্মানি কিভাবে, দেখুন, ভূপ্রকৃতি অর্থাৎ ভূগোলের সঙ্গে রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতি মিলেমিশে একাকার হয়ে একটা বন্ধন তৈরি করছে। এবং ফার্নান্ড ব্রদেল মনে করেন যে এই যে অর্থনৈতিক বন্ধন, তাতে উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগরের একটা বিরাট ভূমিকা ছিল। এই অর্থনৈতিক বিবর্তনকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ একে অর্থনৈতিক বিপ্লব বলছেন, কেউ একে বৈজ্ঞানিক বিপ্লব, কেউ ইংলিশ বিপ্লব। কেন বৈজ্ঞানিক বিপ্লব বলা হচ্ছে? কারণ বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তা ছাড়া কখনোই অর্থনীতি এতখানি উন্নতির পথে যেতে পারত না। যদি পুরনো আমলের জাহাজ থাকতো, যদি দূরবীন না থাকতো, যদি ম্যাপ আবিষ্কৃত না হতো, তাহলে কিরকম করে অর্থনৈতিক বিবর্তন এত দ্রুত হতো? এই ক্ষেত্রে মরিস ডব, রবার্ট ব্রেনার, কনস্ট্যান্টিন চ্যাস্টন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন। এই এদের যে মতামত, সেটাকে আমরা যদি একটা সিনপসিস করি তাহলে তারা কি বলছেন, এদের মতামত এবং মার্কসীয় পণ্ডিত যেটা E.J. হবসবম, ট্রেভার রুপার, জিওফ্রে পার্কার, এই বিভিন্ন যে ঐতিহাসিক আছে তাদের প্রত্যেকে তাদের মতন করে বলি, তাহলে আমরা কি দেখবো, 1400 থেকে 1600 শতকে পশ্চিম ইউরোপে অর্থনৈতিক প্রক্রিয়া আদান প্রদান বাড়ছে, কিন্তু 1700 শতক এবং তার পরবর্তী পর্যায়ে কিছুটা হলেও তার অবনমন বা একটু রিল্যাক্সড হচ্ছে, একটু ঢিলা হচ্ছে তার মধ্যে। তার কারণ অন্যান্য যে ফ্যাক্টর গুলো সেগুলো ঠিকভাবে তার সঙ্গে ম্যাচ করছে না। এবং কি কি কারণ, সামাজিক, জনসংখ্যা, পরিবেশ ইত্যাদি বিভিন্ন যে ফ্যাক্টর গুলো সেগুলো অর্থনীতির সঙ্গে ম্যাচ করবে, তবেই অর্থনীতির উন্নতি হবে। আর এই অর্থনীতি এরূপ বিবর্তন ঘটেছিল যে মানুষের দৈনন্দিন জীবন, তার গোষ্ঠী এবং তার ভূপ্রকৃতি সব কিছুর সঙ্গে অর্থনৈতিক প্রক্রিয়ার একটা সম্বন্ধ তৈরি হয়ে গেল। কারণ যদি কেউ কিরকম ভাবে সম্বন্ধ জলবায়ুর সঙ্গে, যদি কোনো দেশে যদি মরুভূমি থাকে তবে তো সেখানে জলপথ থাকবে না, সেখানে জলের অভাবে কিছুটা হলেও সেখানকার বাণিজ্য নিশ্চয়ই ভাবে আঘাতপ্রাপ্ত হবে। আর এই অর্থনীতির আলোচনাতে নতুন আরেকটা ফ্যাক্টর যুক্ত হলো, কি না 1800 শতক থেকে আমরা দেখতে পাচ্ছি ঔপনিবেশিকবাদ, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংকিং প্রভৃতি। এবং কেবলমাত্র ঐতিহাসিকরাই আলোচনাতে অংশগ্রহণ করছেন তা নয়, সমাজতত্ত্ববিদ, ভূতাত্ত্বিক, পরিবেশবিদ প্রমুখ বিভিন্ন মানুষের সঙ্গে যোগ দিয়েছেন। এবং তাদের যে বিভিন্ন যে তাদের যে ব্যাখ্যা, সেখান থেকে আমরা কি দেখছি যে তারা আলোচনার একেবারে আদিতে চলে গিয়ে বলছেন যে 1500 শতক থেকেই ইউরোপের
অর্থনীতি তার মধ্যযুগীয় সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল। মহামারীর প্লেগের কারণে অর্থনীতিতে কিছুটা অচলাবস্থা সেই শতকে এসেছিল, কিন্তু আবার আমরা যদি ইটালি, জেনোয়া, নেপলস, আমস্টারডাম এবং অন্যান্য জেনোয়া, নেপলসের খুব উন্নতি হয়েছিল সেই সময় বাণিজ্যের কারণে। তাছাড়া পর্তুগিজরা যে উত্তম আশা কেপ অফ গুড হোপ আবিষ্কার করেন, উত্তম আশা অন্তরীপ, সেই উত্তম আশা অন্তরীপের আবিষ্কারও কিন্তু এই অর্থনৈতিক যে প্রক্রিয়াকে আরো সামনে এগিয়ে দিয়েছিল। এবং এই যে মহামারীর কথা বললাম, এই মহামারীর সঙ্গে যুক্ত হয়েছিল 100 Years War। এটা আগের দিন আমি আলোচনা করেছি। সেই কারণে লোক সংখ্যা যথেষ্ট হ্রাস পেয়েছিল, কিন্তু আবার 1500 শতকের মাঝামাঝি থেকেই জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এবং ব্রগেল মনে করেন যে এই জনসংখ্যা বৃদ্ধির পরে নগরগুলো আবার নতুন ভাবে প্রাণ ফিরে পায়, বাণিজ্যের সূত্রপাত হয়। আর ইটালির যে নগরগুলি, যে জেনোয়া বললাম, ফ্লোরেন্স, ভেনিস, এদের সঙ্গে প্রাচ্যের একটা যোগসূত্র, বাণিজ্যিক যোগসূত্র স্থাপিত হয়েছিল। এছাড়া বল্টিক সাগরীয় অঞ্চলেও অনেক নগর গড়ে উঠেছিল, তার মধ্যে ড্যানজিগ, হ্যামবুর্গ, স্টেটিন প্রভৃতি উল্লেখযোগ্য। আর একটা জিনিস যেটা আমি একটু আগেই বলেছি, ভৌগোলিক আবিষ্কারের আগে কিন্তু জলপথে বাণিজ্যের কোনো সুবিধাই ছিল না। কোন পথে যাবে তারা, সেটা তারা জানতো না। কিন্তু যখন এই ভৌগোলিক আবিষ্কার হলো, তারপরেই কিন্তু সমুদ্র যাত্রার জোয়ার এলো এবং তারপরে শুরু হয়ে গেল ঔপনিবেশিক। এবং এর সঙ্গে সঙ্গে কৃষির ক্ষেত্রেও একটা জোয়ার এলো এবং বিভিন্ন জায়গায় 1500 শতকে জঙ্গল কেটে কৃষির জন্য এক জমি তৈরি করা হলো অনুকূল পরিবেশের, উদাহরণ ইটালির পো উপত্যকার ধান ক্ষেত্র। এবং শ্রমিকের চাহিদা বাড়লো, তাদের মজুরি বাড়লো। 1600 শতকের মধ্যে ইউরোপে আলু, লঙ্কা, টমেটোর ফলন বাড়লো। তুলো, কাঁচা মাল সরাসরি পাওয়া যাচ্ছে উপনিবেশ থেকে, মশলা পাওয়া যাচ্ছে উপনিবেশ থেকে, ইউরোপের বাজারে ছড়িয়ে পড়লো। বাণিজ্য জাহাজগুলোর উন্নতি হলো। আবার মূল্য বিপ্লব অর্থাৎ প্রাইস রেভলিউশনের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেল। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ এক দেশ থেকে আরেক দেশে, গ্রাম থেকে শহরে, ইউরোপের এক জায়গা থেকে অন্য দেশে যাচ্ছে। কেউ কেউ অস্থায়ীভাবে যেত, কিছুদিনের জন্য উপনিবেশে থেকে আবার চলে আসতো টাকা রোজগার করে, আবার কেউ কেউ সেখানেই থেকে যেত। তাহলে এইভাবে আমরা দেখছি 1600 শতকে বাণিজ্যে মন্দা এলেও মাঝামাঝি প্রথম দিকে মন্দা এলো, মাঝামাঝি সময় অর্থনীতি চাঙ্গা হয়ে যাচ্ছে। সিল্ক এবং অন্যান্য যে পণ্যগুলো ইটালীয় বণিকদের একচেটিয়া ছিল, সেটা আস্তে আস্তে সারা মহাদেশে ছড়িয়ে পড়ছে। তবে রোম, জেনুয়া প্রভৃতি শহরে কিন্তু ইটালীয় বণিকরা তাদের বাণিজ্যের যে দাপটটাকে বজায় রেখেছিল এবং তারা ইউরোপের বিভিন্ন জায়গায় মেলা করত। সেই মেলাতে ব্যাংকাররা আসতো, সেখানে অর্থ বিনিয়োগ করত এবং বেসাঙ্গান, পিয়াসেঞ্জা প্রভৃতি অঞ্চলে তারা আসতো। এবং এইভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইটালীয় বণিকরা চিনি, চামড়া, তেল, লোহা, বই, কাগজ প্রভৃতি নিয়ে তারা বাণিজ্য করছে। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি 1600 শতক কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে। পর্তুগাল, স্পেন তারা জলপথে বাণিজ্য বহাল রাখছে। পর্তুগিজরা কি কি পণ্য নিয়ে তারা ব্যবসা করত? তামা, সীসা, রূপো, মশলা, গোলমরিচ, আখ, মুক্ত ও মূল্যবান পাথর। এছাড়া আফ্রিকার কৃতদাস বাণিজ্যেও তারা অংশগ্রহণ করত। আবার স্পেনীয়রা তারা আমেরিকা থেকে আঙুর, আখ, মাটি কাটার যন্ত্র নিয়ে আসতো। মেক্সিকো থেকে তারা রূপো নিয়ে বিক্রি করত। আবার ওলন্দাজরাও এই সময় অন্যতম শক্তিতে পরিণত হচ্ছে। আর ব্রিটেনও আস্তে আস্তে উঠছে এবং সেখানে যে আবাদ
উলের চাষ হচ্ছে এবং তার ফলে উলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যের দিক থেকেও ব্রিটেনের উন্নতি হচ্ছে। এভাবে চাষের জমি যখন চাহিদা বাড়ছে তখন চারপাশে একটা বেড়া বা এনক্লোজার দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বহু দরিদ্র মানুষ তাদের জমি হারাচ্ছে আর গ্রামাঞ্চলে বেকারত্বের সৃষ্টি হচ্ছে, অর্থনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে। 1600 শতকের বণিকরা আগের মতোই একই পণ্য নিয়ে বাণিজ্য করছে, কিন্তু কিছু কিছু নতুন পণ্য তারা পাচ্ছে। আলু, টমেটো, কফি, চা, কোকো, ধান, আখ প্রভৃতির যে চাষ নতুন হচ্ছে সেগুলো নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এছাড়া গবাদি পশু পালন বাড়ছে এবং একটা মানে পশুর সঙ্গে আরেকটা পশুর যে মিক্স করে একটা নতুন ধরনের আরো শক্তিশালী আরো উপযোগী পশু তৈরি করা হচ্ছে। এভাবে ব্রিডিং এর গুরুত্ব বাড়ছে। পশু কি কাজে লাগানো হতো? গৃহপালিত পশু গৃহেতে তাদের কাজে লাগতো, যুদ্ধ অভিযানে লাগতো আর খাদ্যের প্রয়োজনে লাগতো। তো আস্তে আস্তে এই যে একটু আগে ব্যাংকারের কথা বললাম, 1600 শতকে ব্যবসায় বিনিয়োগ বাড়ছে। তার মধ্যে অক্সবার্গের ব্যাংকার ফুগার্সদের গুরুত্ব বিশেষ বাড়ছে এই সময়। জাহাজ নির্মাণ শিল্প, খনি শিল্প, চাষাবাদ সব কিছুতেই একটা বিনিয়োগ আসছে এবং এই ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে গিল্ড বা বণিক সঙ্গেরও আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে। 1600-1700 শতকে চাষাবাদ বেড়ে যাওয়াতে শ্রমিকের চাহিদা বাড়ছে, সেটাকে পূরণের জন্য কৃতদাস আমদানি করা হচ্ছে। আর এই সময় চিনির চাষ খুব গুরুত্ব পাচ্ছে এবং তার ফলে সেই চিনি চাষের মধ্যে অনেক যে সমস্ত কৃতদাস বিনিয়োগ করা হচ্ছে এবং এই দাস ব্যবসাকে কেন্দ্র করে স্পেন পর্তুগালের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। 1200 শতক থেকে কিন্তু ইউরোপীয় বণিকরা আমেরিকাতে চাষ আবাদে তারা বিনিয়োগ করত। চিনি, তামাক, নীল, চাল এগুলো তারা উৎপাদন করত, ইউরোপে রপ্তানি করত। এই আমদানি রপ্তানিকে কেন্দ্র করে 1920 শতকে দেশে দেশে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর এই যে বিনিয়োগ, যে চাষাবাদ, তার মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ধান, নারকোল, কলা, আম প্রভৃতির একটা বিরাট গুরুত্ব আছে। যত বেশি চাষ হবে তত বেশি রপ্তানি হবে, রপ্তানি হলে আরো অর্থ এবং তাকে কুক্ষিগত করার জন্য প্রতিযোগিতা। আটলান্টিক অঞ্চলে পর্তুগিজরা দাস ব্যবসাতে নেমে পড়েছিল 1450 থেকে 1650 মধ্যে। আস্তে আস্তে আমেরিকা আফ্রিকাতে এত বৃদ্ধি পায় যেটা 1800 শতক পর্যন্ত চলে। আফ্রিকার কৃতদাসরা সেই 1400 শতক থেকে ভূমধ্যসাগরীয় দাস বাজারে প্রেরিত হতো। আর ফিলিপ কার্টিন মনে করেন কৃতদাসরাই ছিল সব থেকে বড় শ্রমিক শক্তি এই সময়। দূর দূর কাজে কৃষি এবং বাণিজ্যে তাদেরকে প্রেরণ করা হতো। কৃষি পণ্যের মধ্যে চিনি, তুলো, কফি উল্লেখযোগ্য। আর ইউরোপীয়রা আটলান্টিক অঞ্চলেও প্রবেশের চেষ্টা করতে শুরু করলো। তারা তাদের প্রযুক্তিকে আরো উন্নতি করলো এবং পঞ্চদশ শতকের মধ্যে তারা মাদেরা দ্বীপে পর্তুগিজরা তাদের অধিকার প্রতিষ্ঠা করল। এছাড়া ক্যানেরা দ্বীপের ভূপ্রকৃতি যেহেতু চিনি চাষের উপযোগী ছিল, সেখানেও চিনি চাষ শুরু হয়ে গেল এবং 1855-তে মাদেরাতে চিনি চাষ শুরু হয়ে গেল। চাষকে কেন্দ্র করে স্পেন ও পর্তুগাল প্রতিযোগিতা শুরু করলো এবং এই প্রতিযোগিতার ক্ষেত্রে ক্যারিবিয়ান অঞ্চলে সান ডমিঙ্গোর একটা বিরাট ভূমিকা আছে। ব্রাজিলিয়ান চিনি চাষের সঙ্গে কৃতদাস ব্যবসার একটা বিরাট সম্পর্ক ছিল। একইভাবে ইংল্যান্ডও অংশগ্রহণ করছে উত্তর ইউরোপে। 1700 শতকে আগের থেকে তাদের সম্পদ বাড়ছে এবং আমরা দেখছি চিনি শিল্প ধীরে ধীরে ছড়িয়ে অন্য দেশে চলে যাচ্ছে আবার, এবং জাহাজে করে চিনি এই চাষাবাদকে কেন্দ্র করে অ্যাকর্ডিংলি সামাজিক কাঠামো তৈরি হচ্ছে 1700 শতকে। তাহলে আমরা দেখছি সমাজ অর্থনীতিতে পরিবর্তন আসছে, নগর প্রতিষ্ঠা হচ্ছে,
নাগরিক প্রশাসনের জন্য কাউন্সিল তৈরি হচ্ছে সানাদো দা কামারা। এবং 16 শতকে স্পেন আমেরিকাতে একটা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করছে যাকে বলা হচ্ছে কাসা দে কন্ট্রাটাসিয়ন। এবং স্প্যানিশরা হিস্পানিওলাতেও তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। এই হিস্পানিওলাতে সোনা, মাটি থেকে সোনা খোঁড়ার জন্য অনেক শ্রমিকের দরকার হতো, সেইটাকে পূরণ করবার জন্য কৃতদাস আমদানি করা হতো। আস্তে আস্তে আমরা দেখছি যে তাহলে এখানে খনি শিল্পের উন্নতি হচ্ছে। হিস্পানিওলা, মেক্সিকো, কিউবা, গোয়া দেল অঞ্চলে চিনি চাষ বেড়ে যাচ্ছে, সেখানে বিপ্লব আসছে চিনি চাষে। সুগার রেভলিউশন বলা যেতে পারে। 1600 শতকের পরবর্তী সময় পর্তুগাল, স্পেন এদের জায়গায় ডাচ, ইংল্যান্ড তারা আটলান্টিকে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করছে। এই যে বাণিজ্য প্রক্রিয়া, তাতে কিন্তু ফ্রান্সও পিছিয়ে ছিল না। তারা ত্রিনিদাদ ও মধ্য ফ্লোরিডা অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা করে 1700 শতকে। এবং এইভাবে ধীরে ধীরে ইউরোপীয় বাজারে চিনির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি দেখছি, এই যে আমরা এতক্ষণ চিনি চিনি করে বলছি, তাহলে দেখুন আপনারা একটা সামান্য একটা পণ্য দ্রব্য, ধরুন ধান, ধরুন গম, চিনি, সুগার কেন বা আখ, এই যে আবাদি যে পণ্য দ্রব্য বা কৃষিজাত দ্রব্য, এই কৃষিজাত দ্রব্য কিন্তু একটা দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন আনতে পারে। যেমন আমরা যদি আমাদের দেশের কথা বলি, সেখানে যখন ব্রিটিশ পিরিয়ডে খুব নীল চাষ হতো, একটা সময় এলো যখন কি হলো যে আমাদের যে কৃষিজাত দ্রব্য সেইটা, অর্থাৎ ধান, গম, এগুলো যেখান থেকে আমাদের খাদ্য প্রস্তুত হয়, সেইগুলো ধীরে ধীরে এই ঔপনিবেশিক শক্তি বা ব্রিটিশ শাসকরা সেটাকে কমিয়ে দিল এবং কৃষকদের কোন চাষ করতে তারা বাধ্য করত না, যেই সমস্ত কৃষিজ সম্পদের সঙ্গে বাজারের সম্পর্ক আছে, বাজারের চাহিদা আছে, এবং যেটা তৈরি করলে তারা বিদেশে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে, সেইটা তারা উৎপন্ন করতে বাধ্য করলো চাষিদের। এবং নীল হচ্ছে তার মধ্যে একটা, এবং জোর করে নীল চাষ করানোর জন্য যে নীলের যে সমস্ত কৃষকরা ছিল তাদেরকে তারা অত্যাচার করত। কিন্তু কৃষকরা যদি নীল চাষ করে, নীল দিয়ে তো তারা খেতে তো পারবে না, তবে তাদের সংসারে অভাব দেখা দিল। এবং নীল চাষের ফলে কি হলো যে সেই জমিটা কিন্তু ধান চাষের উপযোগী আর রইল না। এর ফলেই কিন্তু শুরু হয়েছিল নীল বিপ্লব। কিন্তু আমরা এই যদি আমরা ইউরোপের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব, চিনি, এই চিনির গুরুত্ব কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে, চিনির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এবং দেখুন চিনির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, আর সুগার কেনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তুলো, কফি। তাহলে এই যে তুলো, এই তুলো তো আর খাদ্যবস্তু নয়, আর কফি, তাহলে আমাদের এখানে যেমন পাট, নীল, এগুলো বাজারের চাহিদা বেশি ছিল, ঠিক একইভাবে ইউরোপের ক্ষেত্রে চিনি, তুলো, কফি এগুলো ছিল অনেক উল্লেখযোগ্য। আর এখানেও দেখুন তামাক, নীল,
এগুলোর গুরুত্ব কিন্তু ছিল। তবে পাশাপাশি যে খাদ্য, যে সমস্ত পণ্য, যে কৃষিজাত পণ্য, যেমন চাল, তারপরে নারকেল, কলা, আম প্রভৃতির চাষও কিন্তু তার পাশাপাশি করা হচ্ছে। তাহলে এই যে চাষকে কেন্দ্র করে, তাহলে এই চাষকে কেন্দ্র করেই কিন্তু অর্থনীতির অভিমুখটা পাল্টাচ্ছে এবং যার চাহিদা বাজারে বেশি, সেইটা বাজারের চাহিদার দিকে তাকিয়ে কিন্তু সেই ধরনের কৃষিজ সম্পদ কিন্তু প্ল্যান্ট করা হচ্ছে। এই হচ্ছে প্ল্যান্টেশন ইকোনমির একটা বিরাট একটা অভিমুখ। এবং সেই প্ল্যান্টেশন ইকোনমিতে যত বেশি করে সে সম্পদটা, কৃষিজ সম্পদ তৈরি হবে, তার উপর নির্ভর করছে তাদের যে আর্থিক যে সম্পদকে কুক্ষিগত করার যে একটা তাদের যে একটা চেষ্টা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট চিনি চাষের একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবং আস্তে আস্তে ডাচরা 1640 খ্রিস্টাব্দে তারা, অর্থাৎ 1600 শতকের মধ্যবর্তী সময় তারা ব্রাজিলে পদার্পণ করছে। যদি এটা 1640 হয়, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে সপ্তদশ শতকের মধ্যবর্তী পর্যায়ে। তাহলে সেই সময় ডাচরা ব্রাজিলে আসছে। অর্থাৎ আগে আমরা কি দেখতে পাচ্ছি, আগে আমরা দেখছি কাদের বেশি গুরুত্ব ছিল না, পর্তুগাল, স্পেন। আস্তে আস্তে কারা এলো, ডাচরা এলো, ইংলিশরা এলো এবং তারা ব্রাজিলে চিনি চাষের প্রযুক্তি আবিষ্কার করলো এবং আফ্রিকাতেও তারা এই বাণিজ্যে তাদের একচেটিয়া অধিকার স্থাপন করলো। এবারে আপনারা বুঝতে পারছেন যে অর্থনীতির সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক। না, অর্থনীতিকে কেন্দ্র করে বিভিন্ন দেশ যখন প্রতিযোগিতায় নেমে পড়ছে, এক একজন তারা কি করে তাদের প্রতিযোগিতাকে তাদের সেই বাণিজ্য থেকে, তাদের বাজার থেকে, সেখান থেকে সরিয়ে নিজেদের পথটাকে নিষ্কণ্টক করবে, সেই জন্য অনেক সময় অনেক রক্তক্ষয়ী ঘটনাও ঘটে। আমাদের দেশেই আমরা দেখেছি অ্যাংলো যে ফ্রেঞ্চ ওয়ার, অর্থাৎ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যদি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে যেত, তবে কি ভারতের রাজনৈতিক ইতিহাস, যে ইতিহাস আমরা পড়ছি ইতিহাসের পাতায়, সেই ইতিহাস কি একই রকম হতো? না। তাহলে দেখুন, একটা বাণিজ্য সংস্থা অর্থাৎ কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইন্ডিয়া, অর্থাৎ প্রাচ্যতে বাণিজ্য করার অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। একইভাবে ব্রিটেন এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে বাণিজ্য করার অধিকার দেয়। ওই এরকম ভাবে স্পেন, পর্তুগাল তারাও কিন্তু এইভাবেই বাণিজ্য করেছিল। তাহলে বাণিজ্য করছে একটা কোম্পানি, আমরা দেখছি একটা সামান্য একটা বাণিজ্য সংস্থা, কিন্তু তার পেছনে যারা রয়েছে সেই সমস্ত তাদের দেশের যে রাজা রাজরারা এবং সেখানকার যে প্রশাসকরা, তাদের তো একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবং যদি তারা কোনো উপনিবেশটা তাদের হাতের বাইরে চলে যায়, তবে তাদের দেশের ইতিহাস অন্যরকম ভাবে লেখা হবে, তাদের দেশের অর্থনীতির অভিমুখটা অন্যরকম হয়ে যাবে। এই কারণে অর্থনীতির একটা বিরাট
গুরুত্ব ইতিহাসের ক্ষেত্রে রয়েছে। বিশেষত আমরা কি দেখছি যে 1400 শতক থেকে শুরু করে একেবারে ঊনবিংশ শতক এবং 20 শতকের প্রথম পর্যায়ে সেই সময়টা কিন্তু এই অর্থনৈতিক প্রতিযোগিতার একটা সময়। এমনকি আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের দিকে, ইতিহাসের দিকে আমরা দৃষ্টিপাত করি, সেখানেও কিন্তু আমরা এই অর্থনীতির অভিমুখ কিভাবে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ককে কিভাবে নির্ধারণ করছে সেটা কিন্তু বোঝা যায়। যেমন এই যে তেল রাজনীতি, তেল রাজনীতিটা কি? তেল তো তেল, এই যে সারা বিশ্বের যে অয়েল যেখান থেকে আসছে, এটা একটা যে তৈল সম্পদ, কিন্তু এই তৈল সম্পদ সারা পৃথিবীর বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। কারণ যেই দেশ তেল দেয় সেই দেশের সঙ্গে বৈরিতা করা চলবে না। যদি বৈরিতা করা হয় তবে কিন্তু সারা পৃথিবীতে একটা অচলাবস্থা আসবে। তাহলে দেখেছেন তো কিভাবে অর্থনীতি কিভাবে রাজনীতিকে কি করে প্রভাবিত করে, এবং যখনই অচলাবস্থা আসবে অর্থনীতির ক্ষেত্রে তখনই কিন্তু তার সমাজ, তার রাজনীতি সব কিছু কিন্তু ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে যেই সময়ের কথা বললাম, অর্থাৎ সেই 1400 শতক থেকে শুরু করে বিংশ শতক, বিংশ কেন বলবো, এই একবিংশ শতকের দিকেও যদি আমরা তাকাই তাহলেও কিন্তু আমরা কি দেখব, এই অর্থনীতি কিন্তু তার বিবর্তন করেই চলেছে নিজেকে, এবং বিবর্তনের মধ্য দিয়ে এই অর্থনীতি যেটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা একটা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করে সেটি আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করছে। আমরা যদি এই ইউক্রেনের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা যদি আমরা ইদানিং কালে খবরের কাগজের দিকে চোখ রাখি তবে কিন্তু কিছুটা হলেও সেটা অনুমান করতে পারব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।